দেখো কত না আমাদের আগে ত্রিকোণমিতির 6টা সাইন আছে, আমাদের আজকে এই 6টা সাইন আগে ভালো করে শিখতে হবে, তারপর আমরা ধারাবাহিকভাবে শিখাবো। প্রথমে আছে গিয়া সাইন, তারপরে কস, তারপরে হচ্ছে টেন, তারপরে হচ্ছে কট, তারপরে হচ্ছে সেক, তারপরে হচ্ছে গিয়ে কোসেক। কোসেক, এই 6টা সাইন আমাদেরকে ধারাবাহিক ভাবে মুখস্থ করতে হবে। যদি এলোমেলো ভাবে মুখস্থ করি তাহলে কিন্তু সমস্যা হবে। ধারাবাহিক ভাবে মুখস্থ করতে হবে। সাইন কস টেন কট সেক কোসেক, সাইন কস টেন কট সেক কোসেক। তবে এদের সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্কটাও কিন্তু আমাদের মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। সম্পর্ক যদি মুখস্থ না রাখি তাহলে আমাদের অঙ্ক করতে গেলে সমস্যা হবে। তাইলে দেখো আমরা কিভাবে সম্পর্কটা দেখি। আমরা বলতে পারি সাইনের সাথে কোসেকের সাথে সম্পর্ক, এরপরে কসের সাথে সেকের সাথে সম্পর্ক, টেনের সাথে কটের সাথে সম্পর্ক। এরপরে আমাদের যেরকম সাইনের সাথে কোসেকের সাথে সম্পর্ক, কসের সাথে সেকের সাথে সম্পর্ক, টেনের সাথে কটের সাথে সম্পর্ক, এরকম উল্টা দিকেও কিন্তু আমাদের ঘুরবে। আবার আমরা এর বিপরীত ভাবে বলতে পারি কোসেকের সাথে সাইনের সাথে সম্পর্ক, সেকের সাথে কসের সাথে সম্পর্ক, কটের সাথে সেকের সাথে সম্পর্ক। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলি সিরিয়াল অনুযায়ী তোমরা মুখস্থ করবা। মুখস্থ করার পরে তারপরে তোমরা সম্পর্কগুলি মনে রাখবা, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, এখন আমরা নর্মাল সূত্রে চলে যাব। এখন আমরা এগুলি দিয়া, এই 6টা দিয়ে আমাদের সম্পর্ক দিয়ে আমরা নর্মাল যে সূত্রগুলি আছে আপাতত ওই সূত্রগুলো এখন শিখবো। দেখো ওই সূত্রগুলি হচ্ছে 1 নম্বর সূত্র, যেমন এগুলির সাথে আমরা যে কোনো একটা জিনিস দিয়ে দিব। যেমন সাইনের সাথে একটা থিতা দিয়ে দিব, সাইন থিতা। সাইন থিতা সমান সূত্র হচ্ছে 1 বাই, আমরা বলছি কি সাইনের সাথে কোসেকের সাথে সম্পর্ক, তাহলে সাইন সমান হইবে গিয়া 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। এরপরে 2 নম্বর সূত্র আমরা লিখতে পারি কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে আমরা জানি কি, এই দেখো সাইনের সাথে কোসেক হইছে মানে সবগুলোর উপরে 1 থাকবে, সবগুলোর উপরে 1 থাকবে। যেমন উপরে 1 দিছি, সাইনের সাথে কোসেকের সাথে সম্পর্ক আমরা 1 বাই কোসেক থিটা দিছি। 2 নম্বর হচ্ছে গিয়ে কি আবার কোসেক থিটা, তাহলে আমরা জানি কোসেকের সাথে কার সাথে সম্পর্ক, সাইনের সাথে সম্পর্ক। তাইলে আমরা এখন দেব 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। এরপরে আমরা 3 নম্বর সূত্র লিখতে পারি। তাহলে এর 3 নম্বর সূত্র হচ্ছে কস, কস থিটা। তাহলে আমাদের কস থিটার সূত্র হচ্ছে গিয়া কসের সাথে কার সাথে সম্পর্ক বলছি, কসের সাথে সেকের সাথে সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। এরপরে 4 নম্বর সূত্র আমরা লিখতে পারি সেক থিটা। তাহলে সেকের সাথে আমাদের কার সাথে সম্পর্ক, সেকের সাথে কসের সাথে সম্পর্ক। তাহলে 1 বাই কস থিটা। সম্পর্কগুলি মনে রাখতে হবে, নাহলে কিন্তু নয়তোবা সমস্যা হবে। এখন 5 নম্বর সূত্র হচ্ছে গিয়া আমাদের সাইন কোসেক শেষ, এরপরে এখন হচ্ছে গিয়া টেন থিটা, টেন থিটা। টেন থিটার সূত্র হচ্ছে গিয়া 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, টেনের কিন্তু 2টা সূত্র আছে, এজন্য আমরা বা দিয়ে লিখবো। বা টেন থিটার আরেকটা সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আমাদের সবগুলোই কিন্তু একটা একটা করে সূত্র, শুধু টেনের 2টা সূত্র আছে, কটের 2টা সূত্র আছে। আমরা যখন টেনের 1 নম্বর সূত্র বলবো তখন বলতে হবে 1 বাই কট থিটা, আর যখন টেনের 2 নম্বর সূত্র বলবো তখন আমাদের বলতে হবে সাইন থিটা বাই কস থিটা বলতে হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই টেনের এই সূত্রটা 9.1-এর ভিতরে টেনের এই সূত্রটা আমাদের সবচেয়ে বেশি অঙ্ক করতে গেলে কাজে লাগে, সবচেয়ে বেশি। আমরা যখন অঙ্ক করব বাস্তবে অধ্যায়ভিত্তিক ধারাবাহিকভাবে অঙ্ক করব তখন তোমরা দেখতে পারবা এর প্রয়োজনীয়তা কি, কতটুকু এটা কাজে লাগে। এরপরে 6 নম্বরটা দেখো। তাহলে আমরা টেনের লগে গেছে কটের লগে সম্পর্ক, এখন আমরা কটেরটা লিখবো কট থিটা। কট থিটার সূত্র হচ্ছে যেহেতু টেনের লগে সম্পর্ক, তাইলে কটের নর্মাল হচ্ছে টেন থিটা বাই ওয়ান, 1/10 থিটা, 1/10 থিটা। বা টেনেরও কিন্তু
টেনের মতন কিন্তু কটেরও কিন্তু দুইটা সূত্র আছে। তাহলে আমরা টেনের উল্টে দিলে হয় cos থিটা বাই সাইন থিটা। তাহলে এই হচ্ছে গিয়া আমাদের নর্মালি এই আটটা সূত্র। তাহলে আমাদের টেনেরও দুইটা সূত্র আছে, কটেরও দুইটা সূত্র আছে। টেনের 1 নম্বর যখন সূত্র বলবো তখন হবে গিয়ে 1/cot থিটা, আর টেনের যখন 2 নম্বর সূত্র বলবো তখন তোমাদের বুঝে নিতে হবে সাইন থিটা বাই কস থিটা। এরকম ভাবে কটেরও কিন্তু দুইটা সূত্র আছে। কটের নর্মালটা হচ্ছে 1/tan থিটা বা, আর কটের 2 নম্বরটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা আজকে এই 8টা সূত্র নর্মালি আমরা আলোচনা করলাম। এরপরে এরপরে আমাদের ত্রিভুজের যেই সূত্রগুলি আছে এই সূত্রগুলি এখন আমরা আলোচনা করব। আজকে ত্রিভুজের আরো 6টা সূত্র আছে। আবারও বলতেছি, 9.1-এর অঙ্কগুলি পারতে হলে সূত্রের কোনো বিকল্প নাই। সূত্র কোনো বিকল্প নাই। সূত্র পারতে হবে। সূত্র পারলেই 80% অঙ্ক প্রায় তোমার কমপ্লিট হয়ে যাবে। কারণ যখন তুমি অঙ্ক করতে যাবে বাস্তবে, তখন দেখবা প্রত্যেকটা লাইনে লাইনে কাইকে কাইকে তোমার মনে করো যে এই সূত্র আছে। সূত্র ছাড়া তোমার পাওয়া দেওয়া কোনোভাবেই সম্ভব না। এখন দেখো, এখন চিত্রভিত্তিক যে সূত্র আছে এটা আমরা শিখাবো সবাই। প্রথমে দেখো, আমাদের সমকোণী ত্রিভুজটা আমাদের আগে শিখতে হবে। সমকোণী সমকোণী ত্রিভুজ শিখতে হবে। এটা শিখতে হলে সমকোণী ত্রিভুজ। এখন আসো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আবার বলি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো আমরা সমকোণী ত্রিভুজটা কিভাবে আঁকি। আগে দেখো, এই যে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, আগে আমাদের একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। কলমটা উল্টেছে না ভালো করে। এইভাবে হাতে আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, আমি তো আর মেপে আঁকতেছি না, যতটুকু সম্ভব হয়। দেখো আমরা এইভাবে আঁকতেছি, সূত্রটা ফ্রি হ্যান্ডে আঁকতেছি, এই জন্য একটু বাঁকা হইতেছে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, আমরা এই ত্রিভুজটার নাম দিয়ে দিতে পারি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে দেখো, এটা আমরা বলছি একটি কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এক সমকোণ আর 90 ডিগ্রি একই কথা। এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি চিহ্ন। সবাই মনে রাখবা, এটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি চিহ্ন। এটা হচ্ছে গিয়ে তোমার সমকোণ। এখন আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে হলে এই ত্রিভুজটা ভালো করে আমাদের জানতে হবে। এই ত্রিভুজের ভিতরে 3টা বাহু আছে। 3টা বাহু যদি আমরা নামকরণ করতে না পারি, ভালো করে না বুঝি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। সূত্র পারতো আমাদের সমস্যা হবে, অঙ্ক করতে সমস্যা হবে। দেখো আমরা কিভাবে করি। একটা বাহু আছে, 2টা বাহু, 3টা বাহু আছে। প্রথমে মনে রাখবা, আমরা এই সমকোণী ত্রিভুজের ভিতরে সর্বপ্রথম আমরা অতিভুজ বের করব। অতিভুজ কিভাবে বের করা যায়, কিভাবে শনাক্ত করা যায়, এটা আমাদের জানতে হবে। অতিভুজ কিভাবে চিনা যায়, অতিভুজ চিনার আমি 2টা ওয়ে বলবো। এই 2টা ওয়ে মনে রাখলেই হবে, সবসময় মনে রাখবা। প্রথমত আমরা অতিভুজটা আমরা ধরবো একটা ত্রিভুজের ভিতরে। দেখো, এই ত্রিভুজটার ভিতরে আমার 3টা বাহু আছে। একটা আছে এবি বাহু, আর একটা আছে বিসি বাহু, আর একটা আছে এসি বাহু। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করা। তাহলে অতিভুজ বের করতে হলে আমাদেরকে প্রথম মনে রাখতে হবে, এই যে যে আমরা 90 ডিগ্রি দিছি, এই 90 ডিগ্রির এই যে বিপরীতে যে বাহুটা আছে, এটার আমরা বলবো অতিভুজ। সহজে মনে রাখবা, অতিভুজ। কিভাবে? আবার দেখো, যে 90 ডিগ্রি আছে মানে সমকোণ আছে, সমকোণের বিপরীতে দেখো এই যে এই বাহুটা আছে, এই বাহুটা কি আমাদের অতিভুজ। এইভাবে আমরা অতিভুজ বের করতে পারি। আমি বলছি 2টা উপায়। আরেকটা উপায় হলো কি, এই 3টা বাহুর ভিতরে এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, এই 3টা বাহুর ভিতরে তোমরা একটু লক্ষ্য করে দেখো কোন বাহুটা সবচেয়ে বড়। তাহলে আমি দেখতে আছি এসি বাহুটা সবচেয়ে বড়। এই ত্রিভুজের ভিতরে 3টা বাহুর ভিতরে যে বাহুটা সবচেয়ে বড় হবে, ওই বাহুটাই কিন্তু অতিভুজ। আবার দেখো, এই 2টা উপায়তে আমি বলছি অতিভুজ বের করা যায়। একটা উপায় হচ্ছে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে ওটা হচ্ছে অতিভুজ। আরেকটা সিস্টেম হচ্ছে এই 3টা বাহুর ভিতরে দেখো সবচেয়ে বড় বাহু কিন্তু এসি বাহুটা, এই জন্য হচ্ছে এটা হচ্ছে গিয়া এসিটা হচ্ছে গিয়া অতিভুজ। তাহলে আমরা অতিভুজটা কিভাবে বের করতে হয় এটা আজকে আমরা এখন শিখলাম। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, একটা বাহুর ভিতরে
একটা ত্রিভুজের ভিতরে তিনটা বাহু থাকে, তিনটা বাহুর ভিতরে একটা আরেকটা হচ্ছে লম্ব, আরেকটা হচ্ছে ভূমি। কিন্তু লম্ব ভূমির কিন্তু রূপ চেঞ্জ হয়, চেহারা চেঞ্জ হয়। কিন্তু অতিভুজের কিন্তু কখনো চেহারা চেঞ্জ হয় না, অতিভুজ কিন্তু অতিভুজেই থাকে, এটার বিকল্প কোনো নাম নাই। তাহলে আমরা অতিভুজটা কিভাবে শিখলাম? সমকোণী ত্রিভুজ আঁকার পরে 90 কোণের বিপরীতে যে বাহুটা থাকে এই বাহুটা হচ্ছে অতিভুজ, এটা একটা উপায় শিখলাম। আর একটা উপায় হচ্ছে যে বাহুটা সবচেয়ে বড় থাকে ওই বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এসি হচ্ছে অতিভুজ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যখন অঙ্কটা করব তখন তারা প্রশ্নে আমাদেরকে বলে দেবে যে আমরা কোন কোণের সাপেক্ষে অঙ্ক করব, তারা প্রশ্নতে অবশ্যই বলে দিবে। কিন্তু প্রশ্নতে বলে দেবে, কিন্তু আরেকটা কথা হচ্ছে জীবনও কখনো 90 ডিগ্রি যে সমকোণ আছে সমকোণের সাপেক্ষে কখনো অঙ্ক করা সম্ভব না। আমরা যখন প্র্যাকটিক্যাল অঙ্ক করব তখন তোমরা দেখো, মনে করো যে আমার প্রশ্নের ভিতরে বইলা দিছে যে এই কোণের সাপেক্ষে অঙ্ক করতাম, তাহলে আমি যদি এই কোণের সাপেক্ষে যদি অঙ্ক করি, তাহলে এখন দেখো, তাইলে আমরা অতিভুজ বের করা হয়েছে, আর একটা হয়েছে কি আমরা এরপরে অতিভুজের পরে আমরা সেকেন্ড স্টেপে বের করবো লম্ব কোণটা। তাহলে লম্ব বের করার সিস্টেম কিন্তু একবারে সহজ, ভালো করে লক্ষ্য করো। এই যে আমাদের এই কোণটা আছে, এই কোণের বিপরীতেই দেখো একটা বাহু আছে, এই কোণের বিপরীতে একটা বাহু আছে। তাহলে যে কোণের সাপেক্ষে অঙ্ক করার কথা বলবি ওই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে ওইটা হচ্ছে গিয়া লম্ব। ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো না, যে কোণের সাপেক্ষে অঙ্ক করার কথা বলবো ওই কোণের বিপরীতে এই কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে তোমার বিসি। তাহলে এই বিসিটা হচ্ছে গিয়া আমাদের লম্ব। এই এখন আমাদের অতিভুজ আর লম্ব বের করা হয়েছে, এখন আমরা বের করব কি ভূমি। তাহলে তো ভূমিতে আমাদের আর বিশ্রানোর কোনো দরকার নেই, অতিভুজ যেহেতু পেয়ে গেছি, লম্ব যেহেতু পেয়ে গেছি, তাহলে বাকি যাই পড়ে রয়েছে হ্যাঁ হচ্ছে গিয়ে কি ভূমি। ঠিক আছে? আর তুমি কোন কোণের সাপেক্ষে অঙ্ক করবা এটা কিন্তু তারা প্রশ্নের ভিতরে স্পষ্ট ভাবে তোমাদেরকে বলে দিবে, তোমাদের কোনো টেনশন করার দরকার নাই। এখন দেখো আমি একটু আগে আরেকটা কথা বলছিলাম, অতিভুজের চেহারা কিন্তু চেঞ্জ হয় না, অতিভুজ কিন্তু অতিভুজ থাকে, কিন্তু ভূমি আর লম্ব এই দুইটা রূপ কিন্তু চেঞ্জ হয়ে যায়। অনেক সময় ভূমি লম্ব হয়ে যায়, লম্ব কিন্তু ভূমি হয়ে যায়। কিভাবে হয়ে যায় এখন তোমরা দেখো, তোমাদেরকে দেখাইতেছো। তখন তো মনে করো যে এই কোনো সাপেক্ষে অঙ্ক করার কথা বলছে, এই জন্য এর বিপরীত হয়েছে লম্ব, আর বাকি যায় ঘুরে আসলে ভূমি। এখন যদি তোমাদেরকে এটা না বলে যদি ঘুরিয়ে দিয়ে আরেকটা বলে যে তুমি সিকোণের সাপেক্ষে অঙ্ক করো, তখন আমাদের কি হবে? ত্রিকোণের বিপরীতে কি? ত্রিকোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তখন ত্রিকোণের সাপেক্ষে যখন আমরা অঙ্ক করব তখন এটা হয়ে যাবে লম্ব, আর বাকি যায় পড়ে রয়েছে হয়ে যাইব ভূমি। তাইলে আমরা আশা করি তোমরা এই চিত্রটা বুঝছো। যদি বুঝতে সমস্যা হয় তারপরে আমাকে কমেন্ট করবা, কমেন্ট করে বলবা, আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাইলে তাইলে আর কোনো সমস্যা হবে না। তাইলে আবারও দেখো, তাইলে আমি আবারও রিপিট করে বলে দিতেছি না, যে সমকোণী ত্রিভুজ আঁকার পরে 90 সর্বপ্রথম কাজ হচ্ছে অতিভুজ বের করা। অতিভুজের অতিভুজ বের করা, 90 কোণের বিপরীতে যে বাহু থাকবে এটা হচ্ছে অতিভুজ। আরেকটা উপায় হচ্ছে তুমি যদি এটা বুঝতে না পারো, ত্রিভুজের ভিতরে যে বাহুটা সবচেয়ে বড় ওই বাহুটা হচ্ছে অতিভুজ। এখন আমাদের যে কোণের সাপেক্ষে অঙ্ক করার কথা বলবো ওই কোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে গিয়া লম্ব, আর বাকি যায় পুরা রয়েছে হ্যাঁ হয়েছে গিয়া ভূমি। এখন দেখো, আমাদের যখন দাখিল পরীক্ষা দেই সৃজনশীল প্রশ্নগুলি আসে, এর ভিতরে এই চিত্র থেকে তোমাদের একটা ইয়ে থাকে, অবজেক্টিভ থাকে, এই চিত্র থেকে অবজেক্টিভ থাকে, অথবা সৃজনশীল হয়ে তোমাদের কাছ থেকে এটা চাই এই চিত্র থেকে আসে, এবং কি ম্যাক্সিমাম অঙ্ক এই চিত্র থেকে আসে। তাহলে আমাদের কি করতে হবে? এই চিত্র তোমার আঁকা জানতে হবে, সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা তোমার জানতে হবে, অতিভুজ লম্বভূমি কিভাবে বের করে না এটা তোমার জানতে হবে। ঠিক আছে? এটা না পারলে তোমরা এই ত্রিভুজের অঙ্ক করা তোমাদের পক্ষে সম্ভব না। তবে এই ত্রিভুজের 6টা সূত্র আছে, এই 6টা সূত্র বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে শিখায়। আমার কাছে যেভাবে সহজ মনে আমি তোমাদেরকে ওইভাবে এখন একটা ছন্দের মাধ্যমে এখন ওই সূত্রটা শিখানোর চেষ্টা করব। এখন দেখো আমাদের আমরা 6টা সাইনের কথা বলছিলাম, এই যে এই পৃষ্ঠায় 6টা সাইনের কথা বলছিলাম, সাইন কস টেন কট সেক কোসেক, এই 6টা সূত্র আছে এই ত্রিভুজের। তাহলে দেখো আমরা 3টা দিয়া 6টা কিভাবে বের করব। প্রথমে মনে করো যে আমরা ছন্দের মাধ্যমে শিখবো। প্রথমে যেভাবে আমরা লিখতে পারি সাগরে, সাগরে আসলে এটা হচ্ছে কি একটা ছন্দের মাধ্যমে শিখা। যখন তুমি সূত্র বুঝলে যাও এই ছন্দটা মনে রাখলে তুমি কিন্তু এটা মনে রাখা সম্ভব। দেখো আমরা লিখতে পারি সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, এটা দিয়ে আমরা একটা সূত্র মনে করি। তুমি দেখো তাহলে সাগর হচ্ছে গিয়ে কি, সাগরের আমরা বলতে পারি সাইন, সাইন ধরতে পারি যে একটা সাথে একটা থিতা দিয়ে দিই সাইন থিতা। তাইলে সাইন থিতার সূত্র হচ্ছে
লবণ, লবণ মানে প্রথমে ল আছে, তার মানে এটা লবণ বলতে আমরা বুঝাইছি লম্ব। এরপরে অনেক, অনেক বলতে বুঝিয়েছি অতিভুজ, অতিভুজ। তাইলে আমরা কি শিখলাম? সাইন শিখলাম। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন দেখো এটা যদি হয় 1 নম্বর সূত্র, তাইলে আমরা একটু আগে এই যে 6টা সম্পর্ক শিখাইছিলাম, তোমাদের মনে আছে নি? যে 6টা সম্পর্কের ভিতরে বলছিলাম সাইনের বিপরীত কি? কোসেক। তাইলে আমরা এই জায়গায় কোসেকের ডই সাইনের সাথে যেহেতু সম্পর্ক আছে আমরা একত্রে বের করে লই। তাইলে আমরা লিখতে পারি কোসেক, কোসেক থিটা। তাইলে আমাদের সাইন যেহেতু হয়েছে লম্ব বাই অতিভুজ, যেহেতু সাইনের বিপরীত সম্পর্ক হয়েছে কোসেক, তাহলে আমরা সাইনের বিপরীত কোসেক লিখে তারপরে আমরা এটার উল্টিয়ে দিব। তাহলে কোসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের দুটা শেষ। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের লিখতে পারি কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবর ভূত অনেক। দেখো আমরা ছন্দের মাধ্যমে কিন্তু শিখতেছি। কবর বলতে আমরা এই জায়গায় বুঝিয়েছি কস থিটা, কবর বলতে বুঝিয়েছি কস থিটা। ভূত মানে ভূমি, ভূত মানে ভূমি, অনেক হইছে হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সূত্র। তাহলে আমরা একটু আগে যে সম্পর্ক শিখছিলাম, তাহলে কসের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সেকের সাথে। তাহলে আমরা লিখতে পারি সেক থিটা, থিটা, সেক থিটা। তাহলে যেহেতু কসের সাথে সেকের সাথে সম্পর্ক, তাহলে আমরা কসের উল্টে দিলে সেক হয়ে যাবে। তাহলে সেক সমান হবে গিয়ে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এরপরে সিকে 3 নম্বর ছন্দ। এরপরে আমরা লিখতে পারি টেরা। সেকেন্ড স্টেপ আমরা লিখতে পারি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাইলে আমরা এই যে 4 নম্বর গেছে, তাইলে এই জায়গায় আমরা দিতে পারি 5 নম্বর। টেরা মানে 10, 10 থিটা। 10 থিটা হচ্ছে গিয়া লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে আমাদের 10 থিটা সূত্র হচ্ছে গিয়া লম্ব বাই ভূমি। এখন দেখো 6 নম্বর, যেহেতু 10 এর সাথে কটের সাথে সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি কট থিটা। তাহলে আমরা 10 এর উল্টে দিলে হয় ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে শিখছি। তোমরা শুধু এই 3টা ছন্দ মনে রাখবা, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, ফেরা লম্বা ভূত। এই 3টা ছন্দ মনে রাখলে তুমি 6টা সূত্র সহজেই বের করতে পারবে। এটা আমি সহজ একটা টেকনিক দেখিয়ে দিছি। ঠিক আছে, দেখা গেছে অনেক সময় তুমি সূত্র ভুলে গেছো, কিন্তু তুমি যদি সাগরে লবণ অনেক এটা মনে রাখো, কবরে ভূত অনেক, ফেরা লম্বা ভূত এটা মনে রাখলে তোমার এই ছন্দই তোমারে সূত্রের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এখন এই সূত্র, এই চিত্র দিয়া কিভাবে, এই চিত্র দিয়ে কিভাবে দুইটার মান দেওয়া থাকলে আরেকটার মান আমাদের বের করতে হয়, এখন আমরা ওই সিস্টেমটা এখন দেখিয়ে দিব। আরো নিয়ম আছে, আমরা তাহলে এটা শেখার জন্য নতুন করে আমার আরেকটা চিত্র আঁকতে হবে। দেখো এটার আরো 3টা সূত্র আছে। তাইলে আমার কি করতে হবে, এই 3টা আগে আগে আমরা চিত্রটা আবার আঁকি ওরকম ভাবে। চিত্রটা আঁকি, সমকোণী ত্রিভুজটা এইভাবে আমি প্লেন রাখতেছি, এই জন্য এরকম হইতেছে। কিন্তু এটা পরীক্ষা হলো কলমটা একটু কম হলে। আচ্ছা দেখো, তাহলে আমরা এটার নাম দিছি এ, এটা হইছে বি, এটা হইছে সি। দেখো এই বাহুটা হইছে সবচেয়ে বড়, তাহলে এই বাহুর বিপরীত এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো আমাদেরকে বলে যদি এই কোণের সাপেক্ষে অঙ্ক করার কথা বলে, এই কোণের সাপেক্ষে অঙ্ক করার কথা বলে, তখন এই কোণের সাপেক্ষে অঙ্ক করার কথা বলে, মনে করো যে এটার মান দিয়ে দিছে তারা 5, আর এটার মান মনে করো দিয়ে দিছে 4। ঠিক আছে, তাইলে দেখো এই
90 কোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে গিয়ে অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে অঙ্ক করলে আমাদের এটা এর বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব আর কোণটা হচ্ছে ভূমি। এখন আমার কাছে মান চাইছে, ধরো সাপোজ বিসির মান চাইছে, তার মানে লম্বর মান চাইছে। তাহলে আমরা কিভাবে এখন লম্বর মান বের করব? এটা কিন্তু সৃজনশীলে ক নম্বরে অথবা অবজেক্টিভে থাকে, এটা কিভাবে বের করে? অতিভুজ যদি চায় অথবা না লম্ব চায় ভূমি চায় কিভাবে বের করে এটা এখন দেখিয়ে দেবো। এটার জন্য আমাদের আলাদা ৩টা সূত্র আছে, আমরা এখন এটার মান বের করব। এই ৩টা, এটা হচ্ছে গিয়া পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি ডিরেক্টলি লিখে দিই, ঘুরিয়ে লেখলে আরো ২টা লাইন করতে হবে, আমি ডিরেক্টলি লিখে দিই। প্রথম আমাদের সূত্র হচ্ছে গিয়া অতিভুজ স্কোয়ার, অতিভুজ অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। যখন অতিভুজের মান চাইবো, যখন এই অতিভুজের মান চাইবো তখন আমাদের এই সূত্রটা বসাতে হবে। এরপরে আমরা যদি আমাদের কাছে লম্বর মান চাই, তাহলে আমরা লম্ব সূত্র বসাবো, লম্ব সমান রুট ওভার অতিভুজ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ৩ নম্বর, যদি আমাদের কাছে ভূমির মান চাই, তাহলে আমরা কি করব? ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। দেখো, আমাদের কাছে যখন অতিভুজের মান চাইবে তখন আমরা এই সূত্র বসাতে হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যখন লম্বর মান চাইবে তখন আমরা লিখবো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর যখন ভূমি চাইবে তখন আমরা সূত্রে রাখবো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন তোমরা খেয়াল করো, আমরা একটার মান দিয়ে দিছে, অতিভুজের মান দিয়ে দিছে 5, আর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, ভূমির মান দেওয়া আছে 4। আর আমরা বলছি যে কোণের সাপেক্ষে বলছে ওই কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে বিসি, বিসিটা হচ্ছে গিয়ে আমাদের লম্ব। তাহলে তোমরা দেখো এই জায়গায় এই যে আমাদের লম্বের সূত্রটা, আমরা যদি এই লম্বের এই সূত্রটা যদি বসাই তখন আমরা কিন্তু বিসির মানটা পেয়ে যাব। তখন আমরা কিভাবে পাবো? দেখো, তখন আমরা লিখবো, আমরা জানি আমরা জানি যেহেতু লম্ব বের করব, তাহলে এটা যেহেতু লম্ব লম্ব চাইছে, তাহলে আমরা লম্বের এই সূত্রটা বসাবো। খেয়াল করো, তাহলে আমরা লিখবো লম্ব সমান অতি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো আমরা এই জায়গায় কি করতে পারি? এই জায়গায় করতে পারি, আমরা দেখো লম্বটা হচ্ছে বিসি, তাহলে আমরা লম্বর পরিবর্তে লিখতে পারি বিসি, যেহেতু বিসির মান চাইছে তাহলে লিখতে পারি রুট ওভার অতিভুজ হচ্ছে এসি, এসি তাহলে আমরা লিখবো এসি স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে এবি, তাহলে আমরা লিখবো এবি স্কোয়ার। এখন দেখো, আমরা যেহেতু বিসি বের করবো, রুট রুট আছে, এখন আমরা এসি মানে 5, এসির পরিবর্তে আমরা লিখবো 5, যেহেতু স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস এবি হচ্ছে 4, লিখলাম 4, স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। এখন দেখো, আমরা আমাদের রুট এখনো থেকে যাবে। এখন 5 স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার মানে কোনো কিছুর উপরে বর্গ থাকা মানে কি? ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যারে গুণ করা। তার মানে 5 স্কোয়ার আসা মানে কি? 5 দিয়ে 5 এর গুণ করা। তাহলে এটা যদি আমাদের ভাঙাই তাহলে হবে 5 5 25, 25 মাইনাস 4 16। এখন আমরা রুট দেই, যদি 25 থেকে 16 চলে যায় তাহলে আমাদের থাকে 9, তাহলে আমাদের 9 এর রুট করলে আসে 3। তোমরা ক্যালকুলেটর চেক করে দেখতে পারো, রুট ওভার 9 করলে আসে 3। তাহলে এখন দেখো আমরা কিভাবে এটার মান বের করছি, এটার মান এখন আমাদের আসছে 3। এইভাবে আমাদের যে কোনো বাহু, দুইটা বাহু দিয়ে যদি একটা বাহুর মান চাই আমরা এইভাবে বের করব। তাহলে আমাদের কাছে এখন মনে করো যে তোমাদেরকে আরেকটা বোঝানোর জন্য আরেকটা বোঝানোর জন্য আরেকটা বোঝানোর জন্য আরেকটা বোঝানোর জন্য মনে করো যে এই যে এই অঙ্কটা থেকেই, এই চিত্রটা থেকেই
এই চিত্রটা থেকে আমরা এখন দেখো, আমরা যদি মনে করো যে আমাদের এই 5 নাই, আমাদের এই 5 নাই, কিন্তু আমাদের এটা হচ্ছে 5, তাহলে আমরা এখন মনে করো যে এটা কেটে দিছি, তাহলে আমাদের এই কোন সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, লম্বর মানে আমরা 3 বের করছি, এটা হচ্ছে 4। এখন আমাদের এই বাহুটা হচ্ছে গিয়ে অতিভুজ, তাইলে আমরা যেহেতু এটা 5 ছিল আগে, এখন কাইটা দিছি, এখন দেখবা আমরা যদি অতিভুজের সূত্র দিয়ে এই জায়গায় বসাই, কিন্তু এটার মান কিন্তু 5 চলে আসবে। কিভাবে আসবে দেখো, আমি শর্টকাট একটু দেখিয়ে দিই, শর্টকাটে একটু দেখিয়ে দিই, খেয়াল করো। তাইলে আমরা এই যে এই সূত্রটা এই জায়গায় লিখবো, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, অতিভুজ, অতিভুজ রুট ওভার, অতিভুজেরটা হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। একটু কয়েকটা লাইন বাদ দিয়ে শর্টকাটে করে ভূমি স্কোয়ার, যেহেতু জায়গার স্বল্পতা, তাহলে আমরা অতিভুজ বের করব রুট ওভার, অতিভুজ হচ্ছে গিয়া লম্ব, সরি লম্ব, লম্ব হচ্ছে গিয়া বিসি, বিসি হচ্ছে 3 স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে এবি, এবি হচ্ছে গিয়া 4, 4 স্কোয়ার সমান রুট আছে 3 3 9 প্লাস 4 4 16। তাহলে আমাদের রুট আছে, রুট দেওয়ার পরে যদি 16 আর 9 যোগ করি, আমাদের আসে কত? 25। তাহলে দেখো, আমরা 25-এর যদি রুট করি ক্যালকুলেটর করো, অথবা 5 5 25, তাহলে তোমরা এখন দেখো ওই প্রমাণের সাথে মিলছে কিনা। এটা আমাদের আগে 5 ছিল, আমরা কাইটা এখন আমরা এই যে অতিভুজ, যেহেতু এসিটা অতিভুজ, অতিভুজের সূত্র বসে বের করছি, আর দেখো এখানে কিন্তু 5 চলে আসছে। আশা করি তোমরা প্রমাণ দেখতে পাচ্ছ। এরপরে মনে করো যে এটাতে ফোন নাই, তাহলে অন দেখো, তাহলে এটা হচ্ছে ভূমি। আমরা যদি ভূমির সূত্র বসাই, তাহলে কিন্তু এটা পুরোই চলে আসবে। তোমরা প্রমাণ দেখো, তাহলে এটা হচ্ছে ভূমি। ভূমির সূত্র হচ্ছে এই যে এটা, যেহেতু জায়গার স্বল্পতা, ছোট করে লিখি দেখো, ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো ভূমি, তার মানে রুট ওভার, রুট ওভার এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কি আমাদের 5, 5 স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে গিয়া 3, 3 স্কোয়ার। তাহলে রুট ওভার 5 5 25, 3 3 9, রুট ওভার 25 থেকে যদি 9 চলে যায়, আমাদের থাকে 16, তাহলে 16 রুট করলে আসে 4। এখন দেখো 4 আসছে, আমরা সাইরোটা বের করে দেখাইছি। তাইলে আমাদের যখন অতিভুজের মান চাইবো, তখন আমরা এই সূত্র বসাবো, যখন লম্বটা চাইবো তখন আমরা এই সূত্র বসাবো, যখন ভূমিটা চাবে তখন আমরা এই সূত্র বসাবো। তাইলে আজকের ক্লাসে আমরা 9.1-এর গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করলাম। আমরা ধারাবাহিকভাবে আমি প্রতিদিন তোমাদেরকে সূত্র দেওয়ার চেষ্টা করব, এবং ধারাবাহিকভাবে পাঠ ভিত্তিক তোমাদেরকে অঙ্ক শেখাবো। 9.1-এর যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো করাবো, তারপরে অবজেক্টিভ করাবো, সৃজনশীল করাবো। দাখিল পরীক্ষার্থীদের যে বিগত সালের প্রশ্নগুলো আসছে সেগুলো করাবো। তাহলে আজকে আমরা কি কি শিখাইলাম সূত্র, আজকে আমরা এক নজরে আরেকটু দেখি। দেখো, এই অধ্যায়ে টোটালে আমাদের সূত্র আছে প্রায় 23টার মতন। এর ভিতরে আমরা আজকে এই ছয়টা সাইন শিখাইলাম। এরপরে নর্মালি যে 8টা সূত্র আছে, নর্মালি 8টা সূত্র শিখিয়েছি। এরপরে আমরা এই যে সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজের কোন বাহু কিভাবে লম্ব ভূমি অতিভুজ বের করতে হয়, এগুলি শিখিয়েছি। ত্রিভুজ সম্পর্কিত যেই 6টা সূত্র ছিল, 6টা সূত্র শিখিয়েছি। এবং এই সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে সব সময় মনে রাখবা, 2টা বাহুর মান দেওয়া থাকবে, একটা বাহুর মান দেওয়া থাকবে না। আমরা 3টা সূত্র এই জায়গায় লিখেছি, অতিভুজের সূত্র, লম্ব সূত্র, ভূমির সূত্র। এই 3টা সূত্র থেকে তোমার যখন যেটা চাবে, তখন ওইটার সূত্র বসে আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা ওই মানটা পেয়ে যাব। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে 9.1-এরই আরো কতগুলি গুরুত্বপূর্ণ সূত্র আছে, ডবল সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকের ক্লাসে বড় সূত্রগুলি শিখাইলাম না। আজকে মোটামুটি ত্রিভুজ এবং নরমাল সূত্রগুলি শিখিয়েছি। সামনের পর্বতে বা সামনের ভিডিওতে 9.1-এর আরো 9টা সূত্র আছে, স্কোয়ারের আরো 9টা সূত্র আছে। মোটামুটি ওই অঙ্কগুলি এগুলো থেকে অনেক কঠিন, এই জন্য আজকের ক্লাসে আর আলোচনা করলাম না। আগামী ক্লাসে 9টা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং ওই সূত্রটা কিভাবে মনে রাখা যায় ওটারও কিছু টেকনিক আছে।
ওই সূত্রগুলি মনে রাখা আসলে অনেক টাফ ব্যাপার। ছাত্ররা আজকে মুখস্থ করলে 2 দিন পরে ভুলে যায়। তাইলে আমি কিছু টেকনিক আছে, ওই টেকনিকের মাধ্যমে তোমাদেরকে 9টা সূত্র শিখাবো, যাতে কোনো সময় সূত্রগুলি ভুলতে না পারো। ঠিক আছে, তো এই বলে আজকে ক্লাস শেষ করলাম। ওকে, ভালো থেকো।